সিনেমা শুরু হয় এবং আমরা জঙ্গলে একটি ছোট মেয়েকে দেখি, যার নাম ভীরা। সে তার কুকুরটিকে খুঁজছিল, কিন্তু কিছু দেখে সে চমকে যায়। তখনই তার মা আসে এবং ভীরার কোলে তার কুকুরটি ছিল। তার মধ্যে একটি ছুরি ঢুকে গিয়েছিল। ভীরা তার মাকে বলে, মা এটা কান্না থামিয়ে দিয়েছে, অর্থাৎ তার কুকুর মারা গিয়েছিল। এরপর ভীরার মা একজন মানসিক চিকিৎসককে ডাকেন। চিকিৎসক ভীরাকে একটি কুকুরের খেলনা দিয়ে বলেন, এই নাও, তোমার কুকুরের সাথে খেলো। কিন্তু ভীরা উত্তর দেয়, আমার কুকুর মারা গিয়েছে, আমি কিভাবে খেলবো। আসলে কুকুরটির মৃত্যুতে ভীরা খুবই কষ্ট পেয়েছিল, এই কারণে তার চিকিৎসা চলছিল। ধীরে ধীরে চিকিৎসকের সাহায্যে সে ভালো হতে শুরু করে এবং কথা বলাও শুরু করে। এরপর আমরা দেখি ভীরা তার মায়ের সাথে গাড়িতে কোথাও যাচ্ছে। তার মায়ের নাম ছিল ওলগা। তারা একটি বাড়ির সামনে এসে থামে, যা ওলগা সেটি কিনেছে। ওলগা ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই সে তার মেয়ে ভীরার সাথে এই নতুন বাড়িতে এসে থাকতে শুরু করে। ভীরার নতুন বাড়িটি বেশ পছন্দ হয়। কলকাতার প্রাক্তন স্বামী ভিক্টরকে মেসেজ করে জানায় যে তারা নতুন বাড়ি এসে পৌঁছেছে এবং বাড়িটি খুব ভালো লেগেছে। ভীরাও এখন স্বাভাবিক হচ্ছে। রাতে বাড়ির লাইটগুলো টিমটিম করতে শুরু করে, কিন্তু ওলগা তাতে তেমন মনোযোগ দেয় না। ভীরাকে তার ঘরে শুইয়ে দেয়। নিজের ঘরে যাওয়ার পথে সে দেখে অ্যাটিকের দরজাটি খোলা, যা আগে বন্ধ ছিল। অবাক হয়ে সে যাচাই করতে যায় এবং দেখে অ্যাটিকটি খালি, শুধু একটি বাক্স সেখানে পড়ে আছে। ওলগা আগে সেই বাক্সটি সেখানে দেখেনি। সে সেটিকে খুলে দেখে। ভিতরে একটি দড়ি এবং ছোট ছোট অনেক জিনিস ছিল। তখনই সে নিচে থেকে আওয়াজ শুনতে পায়। সে ভাবে এটা নিশ্চয়ই ভীরা, যে ঘুম থেকে উঠে তার কাছে আসছে। কিন্তু ওঠার সাথে সাথে সে অনুভব করে যেন একটি ছায়া তার পাশ দিয়ে চলে গেছে। যদিও সে ভাবে এটা তার কল্পনা ছাড়া আর কিছু না, এবং সে ভয় না পেয়ে ঘুমোতে চলে যায়। পরদিন সকালে ওলগা এজেন্সিকে মেসেজ পাঠায় এবং বলে যে বাড়ি তো ফাঁকা বলা হয়েছিল, কিন্তু অ্যাটিকে একটি বাক্স এবং কিছু জিনিস রয়েছে। এটি কার তা খুঁজে বের করতে বলে। এরপর ভিক্টর ভীরাকে নিতে আসে, কারণ আদালতের নির্দেশ অনুযায়ী ভীরা সপ্তাহের বাকি দিনগুলো তার মায়ের সাথে থাকে এবং সপ্তাহ শেষে তার বাবার সাথে থাকে। ভীরা খুশি মনে তার ব্যাগ গুছিয়ে বাবার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ ভিক্টর তাকে ঘোড়ায় চড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভিক্টর জানায় যে প্রথমে তাকে তার বন্ধুর সাথে কিছু সময় কাটাতে হবে, তারপর তারা ঘোড়ার পিঠে চড়বে। এটি শুনে ভীরা রেগে যায় এবং বলে, তাহলে আমি আর যাব না, আমি মায়ের সাথেই থাকবো, কারণ সে তার বাবার বন্ধুকে ঘৃণা করত। ওলগা ভীরাকে বোঝায় এবং বলে, যাও, কিছুক্ষণের জন্য তার সাথে দেখা করো, তারপর পুরো দিন বাবার সাথেই থাকবে। অবশেষে ভীরা রাজি হয়। তারা চলে যাওয়ার পর ওলগা নিজের অফিস সেট করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু হঠাৎ তার তীব্র মাথা ব্যথা শুরু হয় এবং মনে হয় যেন ঘরের চেহারাই বদলে যাচ্ছে। বাড়িটি নিয়ে তার অদ্ভুত চিন্তা আসতে শুরু করে, কিন্তু কিছু বোঝার আগেই তার ফোন বেজে ওঠে এবং মাথা ব্যথা দূর হয়ে যায়। ফোন এজেন্সি থেকে ছিল। তারা জানায় যে বাড়ির আগের মালিক বলেছে এটিকে কোনো বাক্স তারা রেখে যায়নি। এটি শুনে ওলগা চিন্তায় পড়ে যায়, তাহলে সেই বাক্সটি কার। আবার সে বাক্সটি পরীক্ষা করার জন্য ভেতরে রাখা ডায়েরিটি বের করে পড়তে শুরু করে। ডায়েরির পৃষ্ঠাগুলো পড়ে সে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি একজন পাগল খুনির ডায়েরি ছিল, যিনি তার খুনের সমস্ত বিবরণ অত্যন্ত বিশদভাবে সেখানে লিখেছেন। কিভাবে তিনি তার শিকারদের কষ্ট দিয়ে হত্যা করেন। সবকিছু পড়ার পর ওলগা ভাবে, এই বাক্স এই মুহূর্তে আমার বাড়িতে রাখবো না, এবং এই চিন্তা করে বাক্সটি বাড়ির বাইরে আবর্জনার কাছে রেখে আসে। এরপর ওলগা অ্যাটিক পরিষ্কার করতে যায়, কিন্তু সেখানে পৌঁছেই সে অবাক হয়ে যায়। বাক্সটি ঠিক আগের জায়গাতেই পড়েছিল, যেখানে সে কিছুক্ষণ আগে সেটি আবর্জনার কাছে রেখে এসেছিল। বাক্সটি আবারও অ্যাটিকে চলে এসেছে। ভয়ে ওলগা বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ভিক্টরের ফোন আসে। ভিক্টর আরও ভয়ের খবর জানায় যে ভীরা তার হাত কেটে ফেলেছে এবং তারা এখন হাসপাতালে আছে। এটি শুনে ওলগা দ্রুত হাসপাতালে পৌঁছে যায়, যেখানে ভিক্টরের সাথে তার বন্ধু উপস্থিত ছিল। ওলগা প্রশ্ন করে, তুমি তাকে কেন ছুরি দিয়েছিলে? ভিক্টরের বন্ধু জবাব দেয়, আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন ভীরা এসে ছুরি চেয়ে বলল যে সে আমার সাথে কাজ করতে চায়। আমি ছুরিটি নিয়ে সরিয়ে রেখেছিলাম, কিন্তু সে আবার ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলেছে। ওলগা বিরক্ত হয়ে ভাবে এরা কতটা অসতর্ক থাকতে পারে। তখন ডক্টর এসে জানায়, ঘাবড়ানোর কিছু নেই, শুধু 4-5 দিন প্রতিদিন তার ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। এরপর ওলগা বলে, আমি এখন যাচ্ছি। ভীরা আমাকে দেখলে আমার সাথে বাড়ি যেতে চাইবে, আমি কাল তাকে নিয়ে যাব। আসলে ওলগা মিথ্যা বলেছিল, তার আসল কারণ ছিল সেই রহস্যময় বাক্সটি। তখন ভিক্টরের বন্ধু বলে, যদি বাড়ির কাজে না থাকে তাহলে তুমি আমাদের সাথেই থাকো। ওলগা রাজি হয়। সন্ধ্যায় তারা সবাই ভিক্টরের বাড়িতে চলে আসে। সেখানে ওলগা ভীরাকে প্রশ্ন করে, বলো তুমি কেন নিজের হাত কেটেছিলে? কিন্তু ভিক্টর ভীরাকে বাইরে পাঠিয়ে দেয়। এতে ওলগা রেগে গিয়ে বলে, আমি ওকে প্রশ্ন করছি আর তুমি তাকে কেন বাইরে পাঠিয়ে দিলে? ভিক্টর উত্তর দেয়, ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল, ও ইচ্ছা করে কিছু করেনি। কিন্তু ওলগা বিরক্ত হয়ে বলে, এটা তোমার কাছে ছোট ব্যাপার মনে হচ্ছে, তুমি
তুমি কি দেখোনি ও তার কুকুরের সাথে কি করেছিল? ভিক্টর বিরক্ত হয়ে বলে, এটা অন্যরকম ব্যাপার, নতুন কোনো গল্প বানানোর দরকার নেই। এই বলে সে ওলগাকে চুপ করিয়ে দেয়। পরদিন সকালে ওলগা কোনোভাবে ভীরাকে বোঝায় এবং একা বাড়ি ফিরে আসে। সে বাড়িতে ডক্টরকে ডাকে। ডক্টরকে সে সেই বাঘ সম্পর্কে জানায়, কিন্তু ডক্টর বিশ্বাস করতে চায় না। ডক্টর ওলগার সাথে আবার বাঘটি আবর্জনা কাছে রেখে আসে, কিন্তু অ্যাটিকে ফিরে এসে তারা দুজনেই অবাক হয়ে যায়। বাক্সটি আবার ঠিক আগের জায়গাতেই ফিরে এসেছে। এবার ডক্টরও অবাক হয়ে যায় এবং ডায়েরিটি পড়তে শুরু করে। তখন ওলগার মনে হয় ঘরটি অদ্ভুত এবং রহস্যময়। ওলগা কল্পনা করতে থাকে কিভাবে খুনি তার শিকারদের হত্যা করত। ডক্টর দেখে যে ডায়েরিটিতে ভিকটিমদের নাম এবং তাদের বয়স লেখা আছে। ওলগা সেই নামগুলো ইন্টারনেটে খোঁজে, কিন্তু কোনো খবর বা প্রমাণ খুঁজে পায় না। তখন ওলগা বলে, সম্ভবত এই খুনগুলো যা ডায়েরিতে লেখা আছে সেগুলো কেবল কল্পনা। কিন্তু ডক্টর বলে, ডায়েরিতে যে খুনের সময় এবং বিবরণ লেখা আছে তা দেখেও মোটে মনে হয় না যে এগুলো কল্পনা। যখন একজন ভিকটিমকে মারা হয়েছিল তখন তার জ্ঞান ফিরেছিল 6:45-এ, কিন্তু 7:45-এ তার মৃত্যু হয়েছিল। বাক্স থেকে তারা একটি পুরনো ইয়াররিংসের জোড়া পায়। এসব দেখে ওলগা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তার সমস্ত জমানো টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিল। এখন তার মনে হতে থাকে সবকিছু নষ্ট হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। পরদিন ওলগা এবং ডক্টর আবার সেই ডায়েরিটি দেখতে থাকে। ডায়েরিটিতে একটি মহিলার স্কেচ ছিল, যার মুখ অনেকটাই ওলগার মতো দেখাচ্ছিল, তবে স্কেচের মহিলার কপালে আঘাতের দাগ ছিল। তখন ডাক্তার বলে, আমার এক বন্ধু আছেন, তিনি রাইটিং এক্সপার্ট। তিনি এই ডায়েরি দেখে পাগল খুনির সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন, আর এটাও নিশ্চিত করতে পারবেন যে এটি সত্যি খুনির লেখা কিনা। ঠিক তখনই ভিক্টর ভীরাকে বাড়িতে রেখে যায়। ডক্টর ভীরার হাতের ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? ভীরা উত্তর দেয়, কিছু না, এটা শুধু একটা ছোট্ট দুর্ঘটনা। এটুকু বলেই সে নিজের ঘরে চলে যায়, আর ওলগা তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে ওলগা ভীরার ব্যাগে একটি অদ্ভুত আঁকা ছবি দেখে। ছবিটিতে দেখা যায় ভীরা নিজের হাত কাটছে, তার হাত থেকে রক্ত ঝরছে, আর তার হাতে একটি ছুরি ধরা। এই দেখে ওলগার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তাদের কুকুরের মৃত্যু হয়েছিল। আসলে সেদিন তাদের কুকুরের একটি গাড়ির নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। ভিক্টর তাকে তুলে এনেছিল যাতে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওলগা যখন কুকুরটিকে দেখতে গিয়েছিল তখন তার পেটে ছুরি ঢোকানো ছিল। সেটি ছিল ভীরারই কাজ। ভীরা তখন বলেছিল এখন এটা কাঁদা বন্ধ করে দিয়েছে। এর মানে ছিল যে কুকুরটির যন্ত্রণা আর সহ্য করতে পারছিল না ভীরা। কুকুরটিকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে সে তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর থেকেই এই মানসিক আঘাতের কারণে তার চিকিৎসা শুরু হয়। ডক্টর আরও জিজ্ঞাসা করে, তাহলে সেদিন তুমি নিজের হাত কেন কাটলে? ভীরা উত্তর দেয়, সব দোষ আমার বাবার বন্ধু, সে আমার যত্ন নিতে জানে না। আসলে সেদিন ভীরা ইচ্ছাকৃতভাবে নিজের হাত কেটেছিল, যাতে সে ভিক্টরের বন্ধুর ওপর দোষ চাপাতে পারে, কারণ সে ওই বন্ধুকে একদম পছন্দ করতো না। পরের দিন ওলগা এবং ডক্টর সেই রাইটিং এক্সপার্টের কাছে যায় এবং তাকে ডায়েরিটি দেখায়। তিনি ডায়েরির সবকিছু মনোযোগ দিয়ে দেখে বলেন, এই ডায়েরিটিকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম 2টি ভিকটিমের ওপর করা অত্যাচার এবং তাদের হত্যা করার সমস্ত বিবরণ এতে লেখা আছে, কিন্তু তৃতীয় ভিকটিম, যার নাম মার্টিন, তাকে সম্ভবত এখনো হত্যা করা হয়নি, কারণ তার সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ এখানে নেই। হতে পারে খুনি এখনো তাকে হত্যা করেনি। তিনি আরও বলেন, এছাড়া ডায়েরিটিতে চতুর্থ ভিকটিমের সম্ভাবনাও দেখা যাচ্ছে, তবে তার নাম বা বিস্তারিত কিছু লেখা হয়নি। শুধু ওই অনিশ্চিত ভিকটিমের কথা বারবার উল্লেখ করা হয়েছে। হতে পারে সেই চতুর্থ ভিকটিমই প্রথম ভিকটিম ছিল, যাকে খুনি তার ছোটবেলায় হত্যা করেছিল এবং সেই কারণে তার স্মৃতিতে এটি পরিষ্কার নেই। যেই হোক, সেই খুনি মেয়ে গভীর ডিপ্রেশনে আছে, তার মধ্যে অনেক যন্ত্রণা আর প্রচণ্ড রাগ জমেছিল। এটা শুনে সবাই চমকে ওঠে। তারা বলে, আপনি কি বললেন, উনি একটা মেয়ে? রাইটিং এক্সপার্ট বলে, হ্যাঁ, এই লেখার ধরন দেখে বোঝা যাচ্ছে যে পাগল খুনি একজন মেয়ে। তার লেখা বেশ অদ্ভুত। যেমন সাধারণত আমরা পেন ধরে লিখতে বুড়ো আঙুল এবং তার পরের আঙুলটি ব্যবহার করি, কিন্তু সেই মেয়েটি বুড়ো আঙুল এবং মাঝের আঙুল দিয়ে পেন ধরেছে। এসব কথা শুনে ওলগা আরও চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, এখন আমি কি করব? একজন পাগল খুনির বাড়িতে আমি আমার মেয়েকে রাখছি, তার উপর আমার নিজেরও সবসময় মনে হচ্ছে খুনি এই বাড়িতেই রয়েছে। তখন ডাক্তার বলে, তুমি ভীরাকে ভিক্টরের বাড়িতে রেখে দাও, তারপর আমরা ভাববো কি করতে হবে। পরিস্থিতি ঠিক হলে তখন তাকে নিয়ে আসবে। ডাক্তার ওলগাকে কিছু ওষুধ দেয়, কারণ সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওষুধ খেয়ে ওলগা স্নান করতে গিয়েছিল। তখন সে তার ঘর থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে চেক করতে গেলে দেখে কারো ছায়া দেখতে পায়। তখন সে ছায়াটিকে ধরতে পেছনে ছুটে যায়। হঠাৎ কেউ তার মাথায় জোরে আঘাত করে, এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে ডক্টর দ্রুত এসে তাকে সাহায্য করে। ওলগা বলে, খুনি এখানেই আছে,
আমি তাকে দেখেছি, সে আমার উপর হামলা করেছে, কিন্তু ডক্টর কাউকে দেখতে পায় না। তবে তখনই অ্যাটিক থেকে কোনো একজনের দৌড়ানোর আওয়াজ আসে। ডক্টর ভাবে এটাই খুনি হতে পারে। সে চেক করতে গেলে দেখে ওলগার রক্তাক্ত অবস্থায় বসে ডায়েরিটি পড়ছে। ওলগা বলে, দেখো, এখন পর্যন্ত ডায়েরিটিতে লেখা ছিল যে মার্টিনের ওপর অত্যাচার চলছে, কিন্তু এখন লেখা হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে। মনে হচ্ছে খুনি যাই করুক তা এই ডায়েরিটিতে আপনা আপনি লেখা হয়ে যায়। আমাদের এখন মার্টিনকে খুঁজে বের করে প্রাণ বাঁচাতে হবে। এরপর ওলগা ডক্টরকে ডায়েরি সেই স্কেচ দেখায়, যেখানে সেই মহিলার মুখ ওলগার মতোই ছিল, কিন্তু কপালে আঘাতের দাগ ছিল। সে বলে, এই মহিলার কপালে আঘাতের দাগ ছিল যা আগে আমার ছিল না, কিন্তু এখন আমার কপালে একই দাগ দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার মনে হচ্ছে ডায়েরিটিতে যা কিছু লেখা হয় তা বর্তমান সময়ে ঘটে যাচ্ছে, অর্থাৎ অতীতে লেখা ঘটনাগুলো এখন বাস্তবে আর ভবিষ্যতে ঘটবে। ওলগা অনুরোধ করে এবং বলে, আমার কথা বিশ্বাস করো, আমাদের মার্টিনকে বাঁচাতে হবে। ডক্টর রাজি হয় এবং ডায়েরিটিতে লেখা তথ্য থেকে একটি রেস্টুরেন্টের ঠিকানা পায়। তারা যখন সেখানে পৌঁছায় তখন দেখে রেস্টুরেন্টটি এখনো তৈরি হচ্ছে। তারা সেখানে এক মহিলার সাথে কথা বলে, যার হাতে একটি বাচ্চা ছিল। মহিলা বলে, এটাই আমার ছেলে মার্টিন। তারা অবাক হয়ে ভাবে, ডায়েরি অনুযায়ী মার্টিনের বয়স 32 বছর হওয়ার কথা। তাহলে কি মার্টিন যখন 32 বছর বয়সে পৌঁছাবে তখন তার মৃত্যু হবে? এই ভেবে তারা চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ি ফিরে আসে। ওলগা বলে, 48 ঘন্টা প্রায় শেষ হয়ে আসছে, আমাদের কিছু করতে হবে। মার্টিনকে বাঁচাতে ঠিক তখনই ওলগা একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। ভীরার হাত ব্যান্ডেজ করা ছিল। সে তার বুড়ো আঙুল এবং তার পরের আঙুলটি ব্যবহার করতে পারছিল না, তাই সে বুড়ো আঙুল ও মাঝের আঙুল দিয়ে পেন ধরিয়ে আঁকছিল, অর্থাৎ ঠিক সেই পদ্ধতিতে যা রাইটিং এক্সপার্ট খুনির সম্পর্কে বলেছিল। ওলগা পেন্সিল ধার দিয়ে ভীরাকে বলে, যতক্ষণ না তোমার হাত ঠিক হয় তুমি আর ড্রয়িং করবে না। এটা শুনে ভীরা রেগে যায় এবং ঠিক তখনই ভিক্টরের ডাক শুনে এসে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। ভিক্টর ভীরার জন্য একটি উপহার নিয়ে আসে, একটি রহস্যময় বাক্স যা অ্যাটিক থেকে যেন সরছেই না। ওলগা হতবাক হয়ে পড়ে এবং বুঝতে পারছে না কি হচ্ছে। সে ভীরাকে নিয়ে অ্যাটিকে গিয়ে জিজ্ঞাসা করে, এই বাক্সের জিনিসগুলো তুমি কি চেনো? ভীরা জবাব দেয়, না মা, আমি কিছুই জানি না। এরপর ওলগা তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরে যখন সে ডায়েরি খুলে দেখে সেখানে লেখা আছে যে মার্টিনের মৃত্যু হয়েছে, ওলগা আবার হতাশ ও দুঃখিত হয়ে পড়ে। তখন ডক্টর ওলগাকে জিজ্ঞাসা করলো, সে বলে, পাগল খুনি আর কেউ নয়, আমার মেয়ে ভীরা। এখন সে নিষ্পাপ বাচ্চা, কিন্তু বড় হয়ে সে একজন পাগল খুনি হয়ে উঠবে। ওলগা বলে, ফিউচারে তার করা সব খুনের বিস্তারিত এই ডায়েরিতে লেখা আছে। সে ডায়েরিটি ডক্টরকে দেখায়, যেখানে মার্টিনের মৃত্যুর উল্লেখ ছিল। কান্নায় ভেঙে পড়ে সে বলে, আমার কি এমন ভুল হয়েছে যে আমার মেয়ে একজন খুনি হয়ে উঠবে? কিন্তু আমি তাকে খুনি হতে দেব না, প্লিজ আমাকে সাহায্য করুন। ডক্টর আশ্বস্ত করে বলে, ভীরা এখনো ছোট, আমরা তার চিকিৎসা করছি, তুমি চিন্তা করো না, সে ঠিক হয়ে যাবে। ডায়েরিতে লেখা ছিল, কোনো ভুল ভাইব্রেশনের কারণে সে তার প্রথম খুন করেছিল। আমরা যদি সেই ভাইব্রেশনের কারণ খুঁজে বের করতে পারি তবে তাকে থামানো সম্ভব। ওলগা বলে, কিন্তু যদি প্রথম ভিকটিম আমাদের ডগ হয়ে থাকে তবে সে তাকে ইতিমধ্যেই মেরেছে। তারা আবার রাইটিং এক্সপার্টের কাছে যায়। এক্সপার্ট বলেন, ডায়েরিতে লেখা সব খুন সে বড় হয়ে করেছে, কিন্তু ছোটবেলায় সে তার কুকুরকে মেরেছিল। তার মনে হয়েছিল যে সে সঠিক কাজ করছে, কারণ কুকুরের যন্ত্রণা সে সহ্য করতে পারেনি। তবে এটা আমরা খুন বলতে পারি না। প্রথম খুন সে বড় হয়ে করেছিল এবং তার প্রথম ভিকটিম সেই চতুর্থ ব্যক্তি যার নাম বা বিস্তারিত ডায়েরিতে লেখা হয়নি, কেবল তার উল্লেখ আছে। এক্সপার্ট আরও বলেন, সম্ভবত সেই ভিকটিমই ভীরাকে কোনোভাবে আঘাত করেছিল, তার সঙ্গে কিছু করেছিল যার কারণে সে রেগে গিয়েছিল। হয়তো ছোটবেলায় সেই ব্যক্তি ভীরাকে আঘাত করতে চেয়েছিল, আর বড় হয়ে ভীরা তার প্রতিশোধ নিয়েছিল। পরের দিন ভীরার জন্মদিনে ওলগা অসহায়ভাবে বসেছিল আর ভীরা মজা করে খেলছিল। ঠিক তখনই ভিক্টর তার বন্ধুকে একটি ইয়াররিংস উপহার দেয়। এটি দেখে ওলগা চমকে ওঠে। এটাই সেই ইয়াররিংস যা সে অ্যাটিকের বাক্সে পেয়েছিল, খুনির বাক্স অর্থাৎ ভীরার বাক্স। এতে ওলগা বুঝে যায় যে ভীরার প্রথম ভিকটিম ভিক্টরের সেই বন্ধু হবে, কারণ ভীরা তাকে প্রচণ্ড ঘৃণা করত। ওলগা সেদিন সিদ্ধান্ত নেয়, আমি আর কখনো ভীরাকে ভিক্টরের বাড়িতে যেতে দেব না। সে ঠিক করে যে কোনো মূল্যে নিজের মেয়েকে খুনি হতে বাধা দেবে। এরপর ভিক্টর বারবার ফোন করে ভীরাকে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ওলগা বারবার ফোন কেটে দেয়। কয়েকদিন এইভাবে কেটে যায়। একদিন ওলগা ভাবে হয়তো ভীরার প্রথম ভিকটিম ভিক্টরের বন্ধু নয়, অন্য কেউ হতে পারে। এই সন্দেহ নিয়ে সে অ্যাটিকে যায় এবং সেই রহস্যময় বাক্সের সামনে দাঁড়িয়ে থাকে। ওলগা বলে, আমি জানি ভীরা, তুমি এখানেই আছো, মা তোমার সাহায্য করতে চাই। আমাকে বলো সেই ভাইব্রেশন কি যা তুমি তোমার ডায়েরিতে লিখেছিলে, আমি তোমাকে বাঁচাতে চাই। ঠিক তখনই ওলগা একটি ছায়া দ্রুত দৌড়াতে থাকে।
এবং ভীরার ঘর থেকে আওয়াজ আসে। ওলগা দৌড়ে ভীরার রুমের দিকে যায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। ওলগা দরজায় আঘাত করে চিৎকার করে, তুমি ঠিক আছে তো, দরজা খোলো। কিন্তু দরজা খুলছিল না। ওলগা দৌড়ে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে, কিন্তু ঠিক তখনই ভীরা দরজা খুলতে এসেছিল, যার কারণে তার মুখে আঘাত লাগে এবং রক্ত বেরোতে শুরু করে। ভীরা কাঁদতে কাঁদতে কোণে বসে পড়ে। ওলগা তাকে শান্ত করে, তাকে আদর করে এবং বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। সেদিন রাতে ওলগা ভীরার সঙ্গেই ঘুমায়। ওলগা ভয় পায়, সে ভাবে কিভাবে নিজের মেয়েকে এই পরিণতি থেকে রক্ষা করবে। পরদিন সে ভীরাকে স্কুলে পাঠায় না এবং বাড়িতে বসেই পড়াতে থাকে। ঠিক তখনই ভিক্টর আসে এবং প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি ভীরাকে আমার কাছে কেন পাঠাওনি, ফোনও কেন কেটে দিচ্ছিলে? ভীরার মুখে আঘাত দেখে ভিক্টর আরও রেগে গিয়ে বলে, তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো? তাদের ঝগড়া দেখে ভীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। রেগে গিয়ে ভিক্টরও সেখান থেকে চলে যায়। এর মধ্যেই ডক্টর আসে এবং বলে, তুমি ভীরাকে সেশনগুলোতে পাঠাচ্ছ না কেন? ওলগা ভারী গলায় বলে, ভীরার কোনো মানসিক চিকিৎসার প্রয়োজন নেই, আমি তার মা, আমি তার যত্ন নিতে পারবো এবং তাকে খুনি হতে দেব না। তখন ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর ভিক্টর আবার ফিরে আসে, এবার পুলিশের সঙ্গে, কারণ আদালতের নিয়ম অনুযায়ী ওলগা ভীরাকে ভিক্টরের কাছে পাঠায়নি। বাধ্য হয়ে ওলগা ভীরাকে ভিক্টরের সঙ্গে পাঠাতে হয়। সেদিন রাতে ডিনারের সময় ভিক্টরের বন্ধু ভীরাকে বলে, আমরা কাল রাতে ঘুরতে যাব। ভীরা রেগে গিয়ে বলে, না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না, কারণ আপনি আমার বাবার বন্ধু, আমার মা নন। এটা শুনে ভিক্টর রেগে গিয়ে ভীরাকে বকাঝকা করে। ভীরা রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে ওলগা আর ডক্টর ভাবতে থাকে সেই ভাইব্রেশন কি হতে পারে যা ভীরাকে খুনি বানাবে, কি এমন ঘটবে যা তার পুরো জীবন পুরোপুরি বদলে দেবে। ঠিক তখনই তারা অনুভব করে পৃথিবী কাঁপছে, ভূমিকম্প শুরু হয়। একই সঙ্গে ভিক্টরের বাড়িও কেঁপে ওঠে। ভিক্টর এবং তার বন্ধু দৌড়ে ভীরার ঘরে যায় তাকে বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু ভীরা যেতে অস্বীকার করে। ভূমিকম্প থামার পর ওলগা ডক্টরের দিকে তাকিয়ে বলে, এই কি সেই ভাইব্রেশন নাই যা ভীরাকে খুনি বানাবে? এই সন্দেহ তারা ভিক্টরের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু পথে বিশাল একটি গাছ পড়ে গিয়ে তাদের পথ আটকে দেয়। ওদিকে ভিক্টর ও তার বন্ধু ঘুমিয়েছিল, আর ঠিক তখনই ভীরা চুপি চুপি তাদের ঘরে ঢোকে। তার হাতে ছিল একটি কাঁচি। ভিক্টরের বন্ধুর সেই ইয়াররিংস যেটি ভিক্টর তাকে উপহার দিয়েছিল ভীরা তুলে নেয়, অর্থাৎ সেই ইয়াররিংস ওই রহস্যময় বাক্সে কিভাবে এলো তা পরিষ্কার হয়ে যায়। ভীরা তার গলা কাটার বদলে তার চুল কেটে দেয়, কিন্তু হঠাৎ ভিক্টরের বন্ধুর ঘুম ভেঙে যায়। সে ভয় পেয়ে উঠে বসে। ভিক্টর তৎক্ষণাৎ ভীরাকে ধরে বাইরে নিয়ে যায় এবং প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি কি করছিলে, পাগল হয়ে গেছো নাকি? ভিক্টর তাকে বকাঝকা করতে থাকে। ভীরা কাঁদতে কাঁদতে সিঁড়ির ধারে বসে পড়ে আর বলে, আমি মায়ের কাছে যেতে চাই। ঠিক তখনই ওলগা ও ডক্টর ঘটনাস্থলে পৌঁছায়। ওলগার কাছেও সে বাড়ির চাবি ছিল। বাড়িতে ঢুকতেই ওলগা একটি ধাক্কার আওয়াজ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে সিঁড়ির নিচে পড়ে থাকা ভিক্টরের নিথর দেহ, অর্থাৎ সে মারা গিয়েছে। ওলগা বুঝতে পারে প্রথম খুনটি হয়ে গেছে, যেটার ভয় সে দীর্ঘদিন ধরে পাচ্ছিল। সিঁড়ির ওপরে ভীরা চুপ করে বসেছিল। আসলে ভিক্টর বারবার ভীরাকে বকাবকি করছিল। তার রাগের বশে ভীরা তাকে ধাক্কা মারে। ভিক্টর যখন সিঁড়ির কিনারায় দাঁড়িয়েছিল, ফলে পা পিছলে গিয়ে সে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এটা দেখে ওলগা পুরোপুরি ভেঙে পড়ে, কান্নায় ভেঙে বলে, এটাই সেই ট্রিগার, যদি প্রথম খুন হয়ে যায় তাহলে বাকি খুনগুলো কেউ আটকাতে পারবে না। পরদিন সকালে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং তদন্তকারী দল এসে যায়। ডাক্তার ওলগাকে বলে, তুমি এখন ভীরাকে কোথাও নিয়ে যেতে পারবে না, কারণ তদন্ত চলছে। কিন্তু সুযোগ পেয়ে ওলগা গোপনে ভীরাকে নিয়ে গাড়িতে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে বসে ওলগা ভীরাকে বলে, তুমি যাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছো সে তোমার বাবাই ছিল। আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে খুনি হবে, কিন্তু তুমি তো ছোটবেলাতেই খুনি হয়ে গেছো। আমি আর চাই না তোমার হাতে আর কারো প্রাণ যাক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুজনকেই মরতে হবে। এরপর ওলগা গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায়। পরের দৃশ্যে দেখা যায় ওলগা বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। শরীরে গুরুতর আঘাত লেগেছে, তবে ভীরাও বেঁচে যায়। সে সামনের দিকে বসেছিল এবং তার সামান্য চোট লেগেছে। ভীরা ওলগার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকে, যেন বলতে চাইছে, তুমি আমার প্রাণ নিতে চেয়েছিলে, এবার দেখো আমি তোমার সঙ্গেও হিসাব মিটিয়ে দেব। এখন আমরা রাইটিং এক্সপার্টের সেই কথাটি মনে করি। ভীরার প্রথম শিকার তার সঙ্গে কিছু করেছিল, তার উপর আঘাত করেছিল, তাকে রাগিয়ে দিয়েছিল। সেই কারণেই ভীরার মনের ভেতরের অন্ধকার দিক জেগে ওঠে এবং সে প্রতিশোধ নিতে প্রথম খুনটি করে। এরপর খুনের নেশা তাকে ঘিরে ধরে। যদিও ভিক্টরের মৃত্যু ছিল একটি দুর্ঘটনা, ভীরা ইচ্ছাকৃতভাবে খুন করেনি, তবুও এটি সেই ট্রিগার হয়ে ওঠে। কিন্তু এরপর ওলগা যখন ভীরাকে মেরে ফেলতে চায়, তখন ভীরা প্রতিশোধ নিতে প্রথম খুনটি তার মাকেই করবে, অর্থাৎ তার প্রথম শিকার ওলগাই হবে। বাক্সটি বারবার অ্যাটিকে ফিরে আসার কারণও এখন পরিষ্কার হয়ে যায়।
ভূমিকম্পের ফলে সময়ের মধ্যে একটি পোর্টাল তৈরি হয়েছিল, যেখানে অতীত ও বর্তমান সংযোগ স্থাপন করেছিল। সেই পোর্টালের মাধ্যমে ঘটনাগুলি বারবার ঘুরে ফিরে আসে। বীরা সেই বাড়িতেই থেকে যায় বহু বছর এবং খুনের ঘটনা ঘটাতে থাকে। তার কাণ্ড কারখানা সবকিছু সেই ডায়েরিতে লেখা হয়। শেষ পর্যন্ত ওলগার প্রথম খুনের পর ভীরা পুরোপুরি পাগল হয়ে যায় এবং এক সিরিয়াল কিলার হয়ে ওঠে, যে কাউকে রেহাই দেয় না। এই ভয়ঙ্কর সমাপ্তির মধ্যে দিয়েই গল্পটি শেষ হয়।